ঘরের ভিতরে যখন একটি 7 বছরের শিশু নিরাপদ থাকে না, তখন বুঝতে হবে যে দেশের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সাধারণ নাগরিকদের সুরক্ষায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। মূলত 4টি বিষয়, আর সব মিলে বললে একটাই বিষয় হবে, তবুও 4টা আলাদা হেডে আমি উল্লেখ করছি। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির গতিকার বা সংঘবদ্ধ বিচারহীনতার অপসংস্কৃতি, নাগরিক নিরাপত্তা ও আইনের শাসনের অন্তরায়, পল্লবীর শিশু রামিসা হত্যাকাণ্ড ঘটনার আদ্যপান্ত সামাজিক যে ক্ষতের সৃষ্টি হয়েছে সে ব্যাপারে আমি কথা বলতে চাই। সার্বিকভাবে দেশব্যাপী আইনশৃঙ্খলার অবনতি, বিগত 7 দিনের সংবাদকে আমি লিখিত কথা বলবো, কারণ বিষয়টা ছোট নয়, সেই জন্য আমি লিখিত বই পেশ করছি। প্রথম হলো, বাংলাদেশের বর্তমান দৃশ্যপট একটি অত্যন্ত জটিল এবং রূপান্তরকালীন ক্রান্তিকাল অতিক্রম করছে। প্রথম আলো, নয়া দিগন্ত, আমার দেশ এবং ডেইলি স্টার পত্রিকার বিগত 7 দিনের সংবাদ ও সম্পাদকীয় বিশ্লেষণ করলে এটি স্পষ্ট হয়ে ওঠে যে দেশের সামগ্রিক শাসন ব্যবস্থা ও নাগরিক নিরাপত্তার ক্ষেত্রে এক বড় ধরনের গভীর শূন্যতা তৈরি হয়েছে। রাষ্ট্রের আইন প্রণয়ন ও পরিচালনার দায়িত্বে থাকা নীতি নির্ধারকরা যখন জননিরাপত্তা রক্ষা এবং আইন শৃঙ্খলার মৌলিক কাঠামোগুলোকে সুসংহত করার পরিবর্তে রাজনৈতিক বাগাড়ম্বর কিংবা অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে অতিরিক্ত মনোযোগ প্রদান করেন, তখন মাঠ পর্যায়ে তার সুদূর প্রসারী নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। সম্প্রতি জেনেভা থেকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF কর্তৃক প্রকাশিত গ্লোবাল রিস্ক রিপোর্ট 2026-এ বাংলাদেশের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটি অত্যন্ত আশঙ্কাজনক চিত্র ফুটে উঠেছে। এই প্রতিবেদনে প্রথমবারের মতো অপরাধ দেশের জন্য প্রধানতম ঝুঁকি হিসাবে চিহ্নিত হয়েছে এবং ভূ অর্থনৈতিক বিরোধ দ্বিতীয় প্রধান ঝুঁকি হিসাবে আত্মপ্রকাশ করেছে। এটি নির্দেশ করে যে দেশের অর্থনীতি এবং আভ্যন্তরীণ শান্তি একে অপরের সাথে কতটা নিবিড়ভাবে জড়িত। পলিটিক্যাল বিশ্লেষকদের মতে, রাষ্ট্রের বিচার ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যকার প্রাতিষ্ঠানিক সমন্বয়হীনতা এবং জবাবদিহিতার ঘাটতি বর্তমানে অপরাধী চক্রগুলোর প্রধান শক্তিতে পরিণত হয়েছে। বর্তমান সরকারের অধীনে প্রস্তাবিত নতুন জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। তাদের মতে, এই নতুন খসড়াটি কার্যকর হলে কমিশনের স্বাধীনতা চরমভাবে খর্ব হবে, যা প্রকারান্তরে রাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকে আরও উৎসাহিত করবে। এই সামগ্রিক পরিস্থিতি প্রমাণ করে যে সমসাময়িক রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠানের বিষয়টি আজ তীব্র সংকটের মুখে পতিত হয়েছে। আমার প্রথম পয়েন্ট শেষ। ধারাবাহিকভাবে দ্বিতীয় পয়েন্ট হল মব কালচার বা সংঘবদ্ধ বিচারহীনতার অপসংস্কৃতি, নাগরিক নিরাপত্তা ও আইনের শাসনের অন্তরায়। বাংলাদেশে আইনের শাসনের দুর্বলতা এবং সামাজিক অপরাধের সমান্তরালে আরেকটি ভয়াবহ ব্যাধি জাঁকি বসেছে, যা মব কালচার বা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ আক্রমণের অপসংস্কৃতি নামে পরিচিত। এই প্রবণতা কোনো সাধারণ অপরাধমূলক ঘটনা নয়, এটি মূলত রাষ্ট্রযন্ত্র ও প্রচলিত বিচার ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার এক বিপজ্জনক বহিঃপ্রকাশ। চলতি বছর 18 ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সচিবালয়ের দায়িত্ব গ্রহণ করেই অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করেছিলেন যে দেশে মব কালচার চিরতরে বন্ধ করা হবে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সাম্প্রতিক তথ্য ও প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর এই প্রতিশ্রুতির পরেও মাঠ পর্যায়ে মব কালচার, মব ভায়োলেন্সের ঘটনার বিন্দুমাত্র উপশম ঘটেনি, বরং বিগত এপ্রিল মাসে এই ধরনের বর্বর ঘটনা দেশ জুড়ে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এটি স্পষ্টতই স্বরাষ্ট্র প্রশাসন তথা রাষ্ট্রযন্ত্রের সদিচ্ছা অথবা যোগ্যতার ঘাটতিকেই প্রকাশ করে। দুঃখজনকভাবে সত্য যে সরকারের কোনো এমপিও এই মব কালচারের সাথে জড়িয়ে পড়েছেন। এই ঢাকায় 2-1টি ঘটনা ঘটেছে যেখানে সরকারের মহিলা এমপি জড়িত ছিলেন। বিগত ডিসেম্বর মাসে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম জুড়ে যে মব আতঙ্ক সৃষ্টি হয়েছিল, তার স্বাধীনতা, সাংবাদিকতা, ভিন্নমত স্বাধীন বুদ্ধিভিত্তিক চর্চাকে অবরুদ্ধ করে ফেলেছিল। এই ধরনের সংঘবদ্ধ উগ্রতা কেবল একটি বিশেষ প্রতিষ্ঠানের উপর হামলা নয়, এর কোনো চাক্ষুষ প্রতিফলন দেখা যাচ্ছে না। মব কালচার বা নিজের হাতে আইন তুলে নেওয়ার এই বিচারবহির্ভূত প্রবণতা যদি অবিলম্বে নির্মূল করা না যায়, তবে দেশের আভ্যন্তরীণ শৃঙ্খলা অচিরেই ভেঙে পড়তে পারে।
তিস্তার ব্যাপারে আমি একটা কথা লিখে নিয়ে আসছি, সেটা বলছি না, আমি আজকে আইন শৃঙ্খলা এটার উপরে থাকতে চাই। 3 নম্বর পয়েন্ট হলো পল্লবীর শিশু লামিসা হত্যাকাণ্ড ঘটনার আদ্যপান্ত ও সামাজিক পথের বিশ্লেষণ। রাজধানীর মিরপুরের পল্লবীতে 7 বছর বয়সী শিশু লামিসা আক্তার, যা গণমাধ্যমে লামিসা হিসেবে উচ্চারিত, হত্যাকাণ্ডটি কেবল একটি অপরাধমূলক ঘটনা নয়, এবং এটি দেশের সামাজিক অবক্ষয় ও বিচারহীনতার সংস্কৃতির এক চূড়ান্ত নির্মম নিদর্শন। ঘটনাটি সমগ্র মিরপুর এলাকায় তীব্র ক্ষোভ, হতাশা ও গভীর শোকের ছায়া ফেলে দিয়েছে। ঘটনার বিবরণ ও নৃশংসতার ধরন। 2026 সালে 19 মে মঙ্গলবার সকাল 9টা থেকে বেলা 11:30টার মধ্যবর্তী সময়ে মিরপুর 11 নম্বর সেকশনের বি ব্লকের মিল্লাত ক্যাম্প সংলগ্ন 7 নম্বর রোডে 39 নম্বর বাসার 3 তলার উত্তর পাশের ফ্ল্যাটে এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহত রামিসা আক্তার স্থানীয় একটি স্কুলের 2য় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। সে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শিয়ালনদী গ্রামের রিকশা মিস্ত্রি আব্দুল হান্নান মোল্লা এবং গৃহিণী পারভিন আক্তার দম্পতির ছোট মেয়ে ছিল। পরিবারটি দীর্ঘ 17 বছর ধরে এই ফ্ল্যাটে ভাড়াটি হিসেবে শান্তিতে বসবাস করে আসছিল। ঘটনার দিন সকাল 10:30টার দিকে বড় বোন রাইসার সঙ্গে রামিসার স্কুলে যাওয়ার কথা ছিল। হঠাৎ করেই রামিসাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্য উদ্গ্রীব হয়ে পড়েন। খোঁজাখুঁজির এক পর্যায়ে তার মা পারভিন আক্তার ফ্ল্যাটের দরজার বাইরে রামিসার পায়ের একটি জুতো পড়ে থাকতে দেখেন। জুতোটি দেখে মায়ের মনে গভীর সন্দেহ ভীতি দানা বেঁধে, যার ফলে তিনি তাৎক্ষণিকভাবে পাশের ফ্ল্যাটের দরজায় ধাক্কা দিতে শুরু করেন। ভেতর থেকে দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে দরজাটি বন্ধ দেখে পরিবারের সন্দেহ আরও ঘনীভূত হয়। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা 999 নম্বরে ফোন দিয়ে পুলিশকে খবর দেওয়া হলে বেলা 11টার দিকে পুলিশ দরজা ভেঙে ওই ফ্ল্যাটের ভিতর প্রবেশ করে এবং রামিসার এই নৃশংস খণ্ডিত দেহ উদ্ধার করে। পুলিশের তদন্তে উঠে এসেছে, শিশু রামিসাকে হত্যার পূর্বে পাশবিকভাবে দর্শন করা হয়। দর্শনের পর অপরাধ আড়াল করার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করা হয় এবং শরীরের থেকে তার মাথাটি সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা হয়। ঘাতক সোহেল রানা লাশ গুমের উদ্দেশ্যে রামিসার বিচ্ছিন্ন মাথাটি তার ফ্ল্যাটের শৌচাগারে টয়লেটে লুকিয়ে রেখেছিল। তদন্তের অগ্রগতি ও সামাজিক প্রভাব। হত্যাকাণ্ড সংঘটিত করার পর প্রধান অভিযুক্ত প্রতিবেশী সোহেল রানা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ দল প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে ঘাতক সোহেল রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহ এবং জিজ্ঞাসাবাদের জন্য সোহেল রানার স্ত্রী স্বপ্নাকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই পৈশাচিক ঘটনাটি প্রমাণ করে যে সমাজে অপরাধীদের মনস্তত্ত্বে আইনের শাসনের কোনো ভয় অবশিষ্ট নেই। অপরাধ বিজ্ঞানীরা মনে করেন, সমাজে নারীর মর্যাদাহানি, জনসম্মুখে নিপীড়ন এবং মাদকের অবাধ বিস্তারের ফলেই এই ধরনের বিকৃত অপরাধের জন্ম হচ্ছে। ঘরের ভিতরে যখন একটি 7 বছরের শিশু নিরাপদ থাকে না, তখন বুঝতে হবে যে দেশের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সাধারণ নাগরিকদের সুরক্ষায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যদিও আমাদের মন্ত্রীদের এবং এমপিদের কথাবার্তা শুনলে বোঝা যাবে যে আমরা জান্নাতের মধ্যে বসবাস করছি। আমার সর্বশেষ পয়েন্ট, দেশব্যাপী আইন শৃঙ্খলা অবনতি। বিগত 7 দিনের সংবাদপত্রের তথ্যের আলোকে একটি সামগ্রিক মূল্যায়ন। বিগত কয়েক সপ্তাহ সমগ্র দেশ জুড়ে আইন শৃঙ্খলার যে চরম অবনতি ঘটেছে, তা প্রথম আলো নয়, এটি কিন্তু ডেইলি স্টার এবং এর মতো শীর্ষস্থানীয় গণমাধ্যমের সংবাদ বিশ্লেষণ করলে স্পষ্ট প্রতীয়মান হয়। ডাকাতি, খুন, ছিনতাই এবং সীমান্তবর্তী হত্যাকাণ্ডগুলোর সংখ্যা ও নৃশংসতা নাগরিক জীবনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। একদিকে যেমন দেশের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নাগরিকদের প্রাণ যাচ্ছে, অন্যদিকে দেশের অভ্যন্তরে সশস্ত্র ডাকাত ও প্রতারক দল সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত করে তুলেছে। নিচে বিগত 7 দিনের প্রকাশিত সংবাদের ভিত্তিতে সারা দেশের আইন শৃঙ্খলার একটি সুনির্দিষ্ট তথ্যভিত্তিক চিত্র ধরা হওয়া। তারিখ মে 2026, 19 মে 2026, শিশু ধর্ষণ ও হত্যা পল্লবী ঢাকা, যেটা বললাম এটা বিস্তারিত বলে ফেলছি, এটা বিস্তারিত এখানে আছে। 19 মে 2026, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও পুড়িয়ে হত্যা কুমিল্লা। মাদক সংক্রান্ত বিরোধের জেরে হিজড়া মাইকে পেট্রোল ঢেলে নির্মমভাবে পুড়িয়ে হত্যা, র্যাব 11 কর্তৃক মূল অভিযুক্ত জহিরুল ইসলামকে গ্রেপ্তার। প্রথম আলো রিপোর্ট। 20 মে 2026, ককটেল বিস্ফোরণের সশস্ত্র ডাকাতি সিরাজদি খান মুন্সিগঞ্জ। মধ্যরাতে 20-25 জনের মুখোশধারী ডাকাত দল ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে 50 লাখ টাকার স্বর্ণ নগদ অর্থ লুট করে হামলায় গৃহবধূ আহত। বিডি প্রতিদিন ও প্রথম আলো। 20 মে 2026, বুয়া ডিবি পরিচয় গরু চুরি, ডিবির পোশাক ও বুয়া পোশাক ধারণ করে সেখানে বিডি প্রতিদিন এই নিউজটা করেছে। ডাকাতির প্রস্তুতি বড়ুরা কুমিল্লা। পরিচয়পত্র ব্যবহার করে কসাই ও খামারিদের গরু ডাকাতির প্রস্তুতিকালে 8 জন সশস্ত্র ডাকাত গ্রেফতার হয়। 20 মে 2026, রক্তমাখা চিঠি ও চাঁদাবাজি,
শাহজাদপুর সিরাজগঞ্জ আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে গরুর খামারিদের বাড়িতে রক্তমাখা চিঠি পাঠিয়ে কোটি টাকা চাঁদা দাবি এবং হত্যার হুমকি। বিডি প্রতিদিন 14 মে 2026 বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যা ব্রাহ্মণবাড়িয়া লালমনিরহাট। এক সপ্তাহে লালমনিরহাট ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে 3 জন বাংলাদেশি নাগরিককে ভারতীয় হত্যা করে। নয়াদিগন্ত ডেইলি স্টার রিপোর্ট। সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক গুলি করে এই হত্যা করা হয়। সাম্প্রতিক মে 2026 রাজনৈতিক অস্থিতিশীলতা, খুন, মেঘনা কুমিল্লার ঘটনা। মেঘনা উপজেলায় বিগত 4 মাসে 4টি খুনের ঘটনা ঘটেছে, যা স্থানীয় পর্যায়ে চরম অরাজকতার প্রমাণ। নয়াদিগন্তের রিপোর্ট। তারপরে সহিংসতা হত্যাকাণ্ড শরীয়তপুর সাম্প্রতিক মে মাসের এটার রিপোর্ট। কলহের জেরে স্বামীকে নৃশংসভাবে হত্যা করে দেহ খণ্ডবিখণ্ড করে ফ্রিজে লুকানোর চেষ্টাকালে ঘাতক স্ত্রী আটক। নয়াদিগন্তের রিপোর্ট। এই ডেটা পরিসংখ্যান স্পষ্ট করে দেয় যে অপরাধীদের মধ্যে রাষ্ট্রীয় আইন কানুনকে বড় আঙ্গুল দেখানোর একটি সাধারণ প্রবণতা তৈরি হয়েছে। বিশেষ করে আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুর এবং মুন্সিগঞ্জের সিরাজদি খানের মতো এলাকাগুলিতে যেভাবে ককটেল বিস্ফোরণ এবং খামারিদের বাড়িতে রক্তমাখা চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হচ্ছে, তা দেশের গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার সামিল। অন্যদিকে ফেনী, সিলেট এবং রংপুরের বন্যা উপদ্রুত অঞ্চলগুলিতে টেকসই বাঁধ নির্মাণ বা সংস্কার না হওয়ায় নাগরিক জীবন আরও বিপর্যয় হয়ে পড়েছে, যার সুযোগ নিয়ে অপরাধী চক্রগুলো আরও সক্রিয় হয়ে উঠছে। সরকারের আইনশৃঙ্খলা বাহিনী যদি অপরাধ সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে না পারে, তবে জনগণের জানমালের নিরাপত্তা কাগজের কলমেই সীমাবদ্ধ থেকে যাবে। আরেকটা ঘটনা আমার এখানে আছে, আমি সেটা একটু বলে দিই, আপনাদের কি ধৈর্য কুলাবে? মিরপুরে শাহ আলী মাজারে হামলা, ষড়যন্ত্রের স্বরূপ ও প্রকৃত অপরাধীদের ভূমিকা উন্মোচন। গত 14 মে 2026 দিবাগত রাত 12টার দিকে ঢাকার মিরপুরে অবস্থিত হযরত শাহ আলী মাজারে বাৎসরিক সাপ্তাহিক উরুস চলাকালীন একজন লাঠিসোঁটাধারী দুর্বৃত্ত আকস্মিক হামলা চালায়। এই হামলায় মাজারের ভক্তরা গুরুতর জখম হন। হামলাকারীরা মাজারের গাছের লাল কাপড় ছিঁড়ে ফেলা সহ প্রায় 30,000 টাকার সম্পদ ভাঙচুর করে। একই সাথে মাজারের জিয়ারতকারী ভক্তদের কাছ থেকে প্রায় 90,000 টাকা ছিনতাইয়ের অভিযোগ করা হয়। পরবর্তীতে 16 মে 2026 শনিবার সন্ধ্যায় মাজারের নিয়মিত ভক্ত রেশমি বেগম বাদী হয়ে 9 জনের নাম উল্লেখ করে 100 থেকে 150 জন অজ্ঞাতনামা জামাত কর্মীর বিরুদ্ধে শাহ আলীর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ইতিমধ্যে এজাহারভুক্ত শেখ মোহাম্মদ সাজ্জাদুল হক রাসেল এবং আজম আরমান নামের 3 জনকে গ্রেপ্তার করে 2 দিন রিমান্ডে নিয়েছে। তবে এই মামলার গতি প্রকৃতি, স্থানীয় বাস্তবতা, প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তাদের পরস্পর বিরোধী বক্তব্যগুলো গভীর ও নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে এটাই প্রমাণিত হয় যে এই হামলার সাথে বাংলাদেশ জামাত ইসলামীর দূরতম কোনো সম্পর্ক নেই, বরং এটি সম্পূর্ণ পলিটিক্যাল উদ্দেশ্য প্রণোদিত একটি ষড়যন্ত্র এবং মাদার কেন্দ্রিক অবৈধ মাদক ও চাঁদাবাজির অর্থনীতি নিয়ন্ত্রণকারী স্থানীয় প্রকৃত অপরাধীদের আড়াল করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা মাত্র। প্রকৃত অপরাধীদের ভূমিকা এবং জামাতকে জড়ানোর অসারতার প্রমাণসমূহ। শাহ আলী মাজারে হামলার নেপথ্যে প্রকৃত অপরাধী কারা এবং কেন জামাতকে জড়ানোর মামলাটি মিথ্যা, তা নিচে সুস্পষ্ট যৌক্তিক প্রমাণের মাধ্যমে বিশ্লেষণ করা হল। মাজার কেন্দ্রিক সমান্তরাল অপরাধ, অর্থনীতি ও আভ্যন্তরীণ কুন্দর। মাজারগুলোতে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের আগমন ঘটে এবং বিপুল পরিমাণ নগদ অর্থ মানতের লেনদেন হয়ে থাকে। এই বিশাল অপ্রাতিষ্ঠানিক অর্থনীতিকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে অপরাধী চক্র ও চাঁদাবাজ সিন্ডিকেট সক্রিয় থাকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্র মতেই শাহ আলী মাজার এলাকায় মাদক গ্রহণ, খুচরা মাদক বেচাকেনা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজির সমান্তরাল নেটওয়ার্ক খুবই শক্তিশালী। মূলত মাজারের এই বিপুল পরিমাণ চাঁদা দান এবং মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব বজায় রাখার জন্য স্থানীয় কয়েকটি সন্ত্রাসী ও মাদক সিন্ডিকেটের মধ্যে দীর্ঘদিন ধরে আভ্যন্তরীণ কুন্দল চলছিল। এই আভ্যন্তরীণ স্বার্থের লড়াই এবং অবৈধ দখলদারিত্বের লড়াইকে সাম্প্রদায়িক ও পলিটিক্যাল রং দিয়ে প্রকৃত সত্য আড়াল করা হচ্ছে। পুলিশ কর্মকর্তাদের চরম পরস্পর বিরোধী ও বিভ্রান্তিকর জবানবন্দি আমরা সেখানে দেখতে পাই এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর রহস্যজনক নিষ্ক্রিয়তা আমরা দেখতে পাই। স্থানীয় সংসদ সদস্যের কর্মীদের টার্গেট করে পলিটিক্যাল দমন পীড়ন আমরা দেখতে পাচ্ছি। সেখানে আপনারা জানেন শহীদ মীর কাসেম আলীর সন্তান মীর আহমদ বিন কাসেম আরমান হচ্ছেন সেখানকার এমপি। সেখানে অত্যন্ত পরিকল্পিতভাবে কারা সেখানে হামলার সময় ছিল, ভিডিও ফুটেজ কিন্তু আছে। সেই ফুটেজ দেখেই বোঝা যায় সেখানে সরকার দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়িত, কিন্তু সেখানে হাত না দিয়ে আহমদ বিন কাসেম মীর আরমানের কর্মীদেরকে, ভোটারদেরকে হয়রানি করে এক ধরনের এখানে মূলত অপরাধীদেরকে পার করে দেওয়ার একটা চক্রান্ত আমরা সেটা লক্ষ্য করি। তো সেই জন্য সব মিলিয়ে এবং আমরা দেখলাম তার পার্শ্ববর্তী মনিকানন স্কুলে একজন মহিলা এমপির নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে স্কুল ভাঙচুর করা হয়েছে, স্কুলের আসবাবপত্রে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমি যে মব কালচারের কথা একটু আগে বললাম, এই মব কালচারের সাথে আজকে সরকারের এমপিরা জড়িত হয়ে গেছে।
আমরা আজকে ঢাকা মহানগরী উত্তর জামাতের পক্ষ থেকে পরিষ্কারভাবে সরকারের উদ্দেশ্যে আহ্বান জানাচ্ছি, এই যে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা পরিস্থিতির দালিলিক প্রমাণ আপনাদের সামনে পেশ করলাম,